2017 সালের জানুয়ারির ঘটনা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সেই আলোচিত বাণী। মাসুদ, তুমি এখানে পুরনো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর প্রকৌশলী সেই মাসুদ আলমকে প্রথমে খুলনায়, পরে চট্টগ্রামে বদলি করা হয়। তবে তিনি ভালো হয়েছেন কিনা তা জানা যায়নি। আজ আমরা বলবো আরেক মাসুদের কথা। পুরো নাম আনিসুজ্জামান মাসুদ। তিনিও প্রকৌশলী, তবে BRT এর নয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের। ক্ষমতাকে কতভাবে ব্যবহার করা যায়, খুলনার সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ তার জলজ্যান্ত উদাহরণ। 31 BCS এর কর্মকর্তা আনোয়ার পারভেজ বর্তমানে সাতক্ষীরা জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এ পদে যাবার আগে খুলনার ওই সময়ের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের অধীনে উপবিভাগীয় প্রকৌশলী বা DSE ছিলেন। রূপসা ব্রিজের ওখানে গিয়েছে, আমি কাজ দেখতেছি, উনি ফোন দিলেন যে দুদকের এডি গাড়ি চাইছে, এখনই গাড়ি দিতে হবে। আমি ঠিক আছে স্যার, আমি ফিরেই গাড়ি দিচ্ছি। না, তুমি মোটরসাইকেলে আসো, তোমার গাড়ি লাগবে না, তুমি যেমন ইচ্ছা আসো। ঠিক আছে, এরকম একটা অফিসারকে যে কিভাবে হ্যারাস করা যায়, মেন্টালি টর্চার করা যায়, এটা সবই উনি জানেন। ঠিক আছে, এবং কন্টিনিউয়াসলি দুর্ব্যবহারে এমন অবস্থা যে আমাদের মধ্যে একটা ট্রমা চলে আসে, মানসিক অশান্তি। এবং উনি কখনো সাইডে যাওয়ার কথা বললে যেন সাইডে কেন যাওয়া, ওনার সামনে বসে থাকো, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার সামনেই বসে থাকতে হইতো, এরকম যে সাইডে কাজকর্ম দেখা লাগবে না, তুমি আমার সামনেই বসে থাকো, এরকম। আনোয়ার পারভেজের কাছে আমরা আবারও ফিরব। তার আগে আমাদের হাতে আসা একটি মোবাইল ফোনের রেকর্ড শোনাতে চাই, যার এক প্রান্তে সওজ খুলনার কর্মকর্তা মাসুদ, অপর প্রান্তে খান জাহান আলী সেতুর টোল ম্যানেজার মাহফুজ পারভেজ। আপনার সিন্ডিকেট ভাঙার জন্য আমি আসছি, আপনার কথা বলছেন। পারভেজের সিন্ডিকেট দুর্নীতিবাজ, এবং সে এলাকায় ত্রাস করে জামাত শিবিরের নেতাদের, এবং এগুলো স্বামী পাইতে হবে, কারণ এমন তাদের কাছে সব বলে একটু করে যাচ্ছে। আপনি রাগ করলে আমি আর বাঁচবো কি করে স্যার? আমি তো আমার অনেক রাগের গোষ্ঠী বাড়ি, তুই আবার আমার সাথে শিয়ানা মনে করতেছিস। তোর কাছে গেলে তুই খুলনা শহরে থাকতে পারবি না, চ্যালেঞ্জ। পারলে মোস্তফার সাথে সোজা স্যার বা ওনাদের বাস আরো চ্যালেঞ্জ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে একটু পরে, শুধু করে নিয়ে কথা বলবো। বিষয়টি নিয়ে টিম 360 ডিগ্রি কথা বলতে চায় সেতুর টোল ম্যানেজারের সাথে, তবে ক্যামেরার সামনে আসতে রাজি হলেন না তিনি। ওনার স্টাফদের সবাই আমার কাছে দাওয়াত খেতে চেয়েছিল। ওরা তো স্টাফ সাধারণত দেখা যাচ্ছে টাইপিস্ট, ক্লিনার, পিওন এরকম, তো এদের মধ্যে তো সাধারণত বড় স্যারদের আমরা দাওয়াত করি না। তো ওনাকে আমি বলছিলাম না, এইটাতে উনি খুব মাইন্ড করছিল। স্যাররা তখন বলছিল যে থাক, কিছুদিন তুমি আপাতত অফিস করো না, যেহেতু আমরা ওনাদের আন্ডারেই কাজ করি। আসলে কিসের এত ক্ষমতা এই কর্মকর্তার? কেনই বা সবাইকে এত হুমকির উপরে রাখেন তিনি? সে ওই টাইমে এরকম হচ্ছিল যে আপনার কথার একটু 19-20 হইলে তুই জামাতের লোক, তুই শিবিরের লোক। ঠিক আছে, এখন হে উল্টা হয়ে গেছে, এখন হে আর আওয়ামী লীগই নেই, এইরকম একটা পরিস্থিতি। এখন হেই বড় জামাতের লোক, তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। ঠিক আছে, আমি এতদিন প্রমোশন নিতে পারি নাই, তোরা আমার অনেক ক্ষতি করছিস, কই এই চর থাবা কিলঘুষি দাঁড়াইয়া হজম করছি। এছাড়া তো আর তখন আমার তো আর অ্যাকচুয়ালি বলার কিছু নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের কোলে বসে মহা দুর্নীতির এক বড় উদাহরণ হতে পারে খুলনা সড়ক ও জনপথের কর্মকর্তা আনিসুজ্জামান মাসুদ। তাকে ওই এলাকায় ডাকা হয় অমানবিক ভদ্রলোক নামে। কর্মকর্তাদের সাথেই যিনি এমন আচরণ করেন, তাহলে তার অধীনস্থ কর্মচারীদের সাথে তিনি কি করতে পারেন? তার বাসার কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা করার রেকর্ডও আছে এই মাসুদের। ছাড়েননি নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও। আমাকে দিল মনে করেন মামলা, ফৌজদারি মামলা। ইকবাল শেখ মাস্টার রোলে অর্থাৎ দিন ভিত্তিতে চাকরি করতেন
খুলনার সড়ক ও জনপথ অধিদপ্তরে। 5 থেকে 7 দিন পরে আমি লিখিত দরখাস্ত দিলাম তার নামে যে আমি অন্যায় করেছি, আমার আব্বা তখন অন্যায় করি। 2020 সালে বাগেরহাট থেকে খুলনায় যোগদানের পর কাজ নাই মজুরি নাই ভিত্তিতে চাকরিরত ইকবালকে দিয়েই নিজের জাত চেনানো শুরু করেন মাসুদ। ওরে যদি আজও কলকম ক্রস পা দেবো, হাত পাও কাটবো, সে পরিবার দিয়ে বুঝছেন, অনেক কিছু দেখায় যে সে আমার। ঘটনার পরে 2021 সালের 12 জানুয়ারি বিচার চেয়ে ভুক্তভোগী ইকবাল লিখিত অভিযোগ করেন খুলনার তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর, যার অনুলিপি দেওয়া হয় অতিরিক্ত প্রধান প্রকৌশলীকেও। ওই কর্মচারীর অভিযোগ থেকে নিজেকে রক্ষায় পুলিশের আশ্রয় নেন আনিসুজ্জামান মাসুদ। 9 দিনের মাথায় 21 জানুয়ারি খুলনা সদর থানায় এবার ইকবালের বিরুদ্ধে উল্টো অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনা এখানেই শেষ হতে পারত। ইকবালের অভিযোগ আর মাসুদের জিডি তদন্ত করেন ওই সময়ের খুলনা সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস। ওই বছরের 11 ফেব্রুয়ারি তিনি প্রতিবেদন দেন মাসুদের অভিযোগ অসত্য। ইকবালকে চাকরি ফিরিয়ে দেওয়ারও সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে। প্রতিবেদন বিপক্ষে যাওয়ায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেই আদালতে মামলার আবেদন করেন আনিসুজ্জামান মাসুদ। এরপর আবারও আটকে যায় ইকবালের চাকরি ফিরে পাবার বিষয়টি। তুই এখন এটুকু করতে পারবি না, তুই সন্ত্রাস, তুই হলো নেশা, মানে বিভিন্ন অজুহাত আমার দেখাচ্ছে, তুই জামাত বিএমপির শিবিরের লোক, তুই বাসা থেকে বেরো, তুই কাল থেকে ডিউটি আসবি না। আর এসি স্যারের কাছে লিখিত জানালাম, জানার পরে তো এই আমার জীবন শুরু হয়ে গেল মামলা। এই ইকবালের মতো অনেকের উপরেই অত্যাচারের রোলার চালিয়েছেন আনিসুজ্জামান মাসুদ। তার অনিয়ম দুর্নীতির ফিরিস্তি বহু লম্বা। প্রকৌশলী থেকে শুরু করে ঠিকাদার কেউই বাদ যাননি ক্ষমতার দম্ভের জাতকল থেকে। এর বিস্তারিত আরও অনেক কিছু জানাবো আপনাদের, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের কাছে আনিসুজ্জামান মাসুদের বিরুদ্ধে এসেছে বহু অভিযোগ। এই এক কর্মকর্তার দাপটে অনেকেই নিপীড়িত হয়েছেন। দাড়ি থাকলেই তিনি তাদের জামাত শিবির সদস্য বলে আখ্যা দিতেন। এমনকি কিছু লোকের দাড়ি কেটে দেওয়ার ঘটনাও আছে তার নামে। খুলনায় আলোচিত শেখ হেলাল থেকে শেখ জুয়েল ও শেখ সোহেলদের ঘনিষ্ঠ বলেই সবাই তাকে চিনত। আদতে বিভিন্ন জায়গায় তিনি নিজেকে শেখ বাড়ির লোক হিসেবে প্রচার করতেন। সুপ্রিয় দর্শক, আমাদের অনুসন্ধানে অনেকেই ক্যামেরার সামনে আসতে না পারলেও নিজেদের লাঞ্ছনা ও অত্যাচারের কথা জানিয়েছেন। 2020 সালের শুরুতে খুলনায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন আনিসুজ্জামান মাসুদ। এরপর অলিখিত নিয়ম হয়ে যায় নির্দিষ্ট ঠিকাদার ছাড়া আর কেউই তার রুমে যেতে পারতেন না। তেমনি দুজন ঠিকাদারের কাছে টিম 360 ডিগ্রি। 98 সালে আমি এইখানকার লিস্টেড ঠিকাদার, আমার নামে জিডি করে আমি চাঁদাবাজ এই সমস্ত জিডি করে প্রশাসন দিয়ে হুমকি দামকি দিয়ে আমাকে বলে যে অফিসে কাজকাম করা যাবে না, এবং এই এক্সিকিউটিভ যতদিন থাকবে ততদিন এই অফিসে এতদিন করছেন আপনারা, এতদিন এখন আর আসবেন না। শুধু পুলিশি হয়রানি নয়, ক্ষমতা দেখানোর নানা পথ দেখেছে খুলনার ঠিকাদারেরা। বিভিন্ন সময় আরএফকিউ ওনার মনোনীত লোকদেরকে দিয়ে ইচ্ছে মতো কাজ বা যারে খুশি তারে দিয়ে করাইছে। মানে একেবারে উনি একজন অত্যাচারী মানুষ। ওনাকে দেখলে মনে হয় যে উনি মানসিকভাবে উনি অসুস্থ মানুষ। আমার মনে হয় উনি মাদকাসক্ত, ওনার ডোপ টেস্ট করা উচিত। ক্ষমতার পট পরিবর্তন হলেও দীর্ঘদিন ঠিকাদারি করা একটি প্রতিষ্ঠানের কর্ণধার এখনও ভয়ে মুখ খুলতেই নারাজ। এই কাজটা তো লাইসেন্স হোল্ডারদের কাছেই বলে আপনার চলো নিয়ে যেত, সেটা ওই ফিরোজ বা মাসুদ, আশা, তারপরে জাকির এরম নাম করে ওনার কিছু নির্দিষ্ট ঠিকাদার ছিল। মাসুদ সাহেবের না, ওই বাড়ির, আর মাসুদ শেখ বাড়ি, হ্যাঁ শেখ বাড়ি। ওরা স্যার সেই সে আপনার ওদের প্রাধান্য দিত। 2023 সালে এক কর্মচারীর দাড়ি বড় হয় তাকে জামাত শিবির আখ্যা দিয়ে দাড়ি কেটে দেন আনিসুজ্জামান মাসুদ। চাকরির ভয়ে ক্যামেরার সামনে আসতে চাননি ওই কর্মচারীও।
ওই প্রসঙ্গটা আসলে বাদ রাখি ভাই, এখন ওই প্রসঙ্গটা না বলি, থাক। মাইনে নিতে বাধ্য আমরা, এছাড়া তো কিছু করার নেই। আমরা তো গরিব মানুষ, এখন চাকরি বাঁচানোর জন্য অনেক কিছু মাইনে নিতে হয় ভাই। খুলনার শেখ বাড়ি। এটি 5 আগস্টের পরের ছবি হলেও একসময় পুরো অঞ্চলের পাওয়ার হাউস নামে পরিচিত ছিল এই শেখ বাড়ি। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল এখানকার বাসিন্দা ছিলেন, যাদের নাম শুনলেই তটস্থ থাকত পুরো খুলনা বিভাগের মানুষ। যাদের মধ্যে শেখ হেলাল ও শেখ জুয়েল এবং শেখ হেলালের ছেলে শেখ তন্ময় ছিলেন সংসদ সদস্য। এই বাড়ির সাথেই আলোচিত সেই কর্মকর্তা মাসুদের কি সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটা কিভাবে নিজের ব্যক্তিগত কাজে লাগিয়েছেন তার কিছু নমুনা দেখা যাক। নানা অভিযোগের কারণে 2021 সালের 11 মার্চে পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয় আনিসুজ্জামান মাসুদকে। প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে হওয়া আদেশ স্থগিত হয়ে যায় 5 দিনের মাথায়। আর 3 মাসের মাথায় তৎকালীন প্রধান প্রকৌশলী আব্দুস সবুর আরেক প্রজ্ঞাপনে তা বাতিল করে দেন। খুলনা বিভাগে একটানা প্রায় 1.5 যুগ চাকরি করা মাসুদের বদলির আদেশ বাতিলের রহস্য কি? অনুসন্ধানে জানা যায় ওই সময়ে খুলনার 2 আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল 2 বার ডিও লেটার পাঠান মাসুদের বদলি বাতিল করার জন্য। একটি পাঠিয়েছিলেন বদলি আদেশ হওয়ার 3 দিনের মাথায় 14 মার্চ, আরেকটি পাঠানো হয় আদেশ বাতিল হওয়ার 9 দিন আগে। বিষয়টি নিয়ে ওই সময়ের প্রধান প্রকৌশলীর সাথে কথা বলতে চাই আমরা। তিনি অবসরে চলে গেছেন এরই মধ্যে। 3 বছর আগে রীতি আমরা চলে গেছে। আমার যতটা মনে পড়ে জুন মাস ছিল মনে হয়, খুব সম্ভব, যেহেতু জুনের একটা বিশেষ থাকে আমাদের এক্সচেঞ্জের, ওই কারণে ওই জিনিসটা স্থগিত করা হয়েছে। একজন না 2-3 জনের তো পারিবারিক বিষয় থাকে, অনেকে ব্যক্তিগত বিষয় থাকে, এই কারণে বাতিল করা হয়েছে। মাসুদকে নিয়ে এখনো অনেকে কথা বলতে ভয় পায়, এটা টিম 360 ডিগ্রি খুলনায় অবস্থানকালীন বেশ ভালোভাবেই লক্ষ্য করেছে। দুর্নীতি দমন কমিশনের কাছে বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে খুলনার দুদকে যেসব কর্মকর্তারা দায়িত্বে থাকেন তাদের দিকে আলাদা নজর থাকে তার। কাজ না করে টাকা ভাগাভাগি, অবৈধ সম্পদ অর্জন সহ বেশ কিছু অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হবার পর রহস্যময় কারণে তা থেকে পারও পেয়ে গেছেন বর্তমানে খুলনার সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা আনিসুজ্জামান মাসুদ। এ বিষয়ে কথা বলতে চাইলে খুলনার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের কেউ রাজি হননি। তেত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাজ শেষ হয় 2020 সালে। খুলনা সওজের অধীনে থাকা এই সড়কটির বেশিরভাগ জায়গাতেই খানাখন্দে ভরা। এখানে যে গর্ত দেখা যাচ্ছে, মাত্রই এই গর্তটির কাজ শেষ হয়েছে, এইরকম অসংখ্য গর্ত এই রাস্তায় রয়েছে। আমরা যদি খোঁজ নিয়ে জানতে পেরেছি 2 বছর আগে এই রাস্তাটির কাজ শেষ হয় এবং আশেপাশে এরকম প্রচুর গর্তের সন্ধান আমরা পেয়েছি এবং এখানে দেখেছি যে সড়ক ও জনপদের যারা তারা কাজ করছেন। নতুন রাস্তা, তাহলে এত তাড়াতাড়ি এরকম খারাপ হচ্ছে কেন? এটা হলো যখন ওই এর আগে কাজ হয়েছে তখন এই নিচের রাস্তার যে মাটিগুলো ভালো না, জব মাটি। এই জব মাটির কারণে বেশি আছে, আর বেশি হলো ওই ওভারলোড টানার কারণে রাস্তাগুলো শেষ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা করছিল মোজার কনস্ট্রাকশন, হ্যাঁ। আর আমাদের অফিসাররা ছিল ওই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল মাসুদ স্যার। মহাসড়ক পেরিয়ে চুকনগর হয়ে তালা পাইকগাছা এলাকায় ঢোকার পথেই দেখা মেলে আনিসুজ্জামান মাসুদ নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় নির্মাণ করা রাস্তার। সাইনবোর্ড বলছে গত জুনে শেষ হয়েছে এই সড়কের নির্মাণ, তবে বাস্তবতা বলে
ভিন্ন কথা। ভাঙার জন্য খুবই সমস্যা, আসা যায় না, যাওয়া যায় না। গত বছর দুর্গাপূজার আগে মার্কেটে আইছে যে অবস্থা, এখনো সেই অবস্থা। আর অ্যাক্সিডেন্টও আছে কোনো কোনো, আজকেও আছে একটা দুটো বাদাই যাচ্ছে গাড়িতে ভাঙ্গা এদিক ওদিক পার হতে দিয়ে। মানুষের এত কষ্ট কিভাবে মেনে নেওয়া যায়? এখান থেকে 33 কিলোমিটার খুলনার 0 পয়েন্ট যেতে, সেই পুরো অংশটির কাজ করেছে খুলনার সড়ক ও জনপথ বিভাগ। এবং যখন এই কাজটি হয় তখন 160 কোটি টাকা খরচ করা হয়েছিল এবং তখন নির্বাহী প্রকৌশলী ছিলেন আনিসুজ্জামান মাসুদ। অভিযোগ রয়েছে তিনি পছন্দের ঠিকাদারদের দিয়ে নিম্নমানের জিনিসপত্র দিয়েই সড়কটি বানিয়েছিলেন। বিভিন্ন আঞ্চলিক সড়ক নির্মাণের সময় নির্বাহী প্রকৌশলী মাসুদের অধীনে থাকা সহকারী প্রকৌশলীর সাথে কথা হয় টিম 360 ডিগ্রির। এটা কিছু অ্যাডজাস্টমেন্টের কাজকর্ম করতে দিচ্ছে। হ্যাঁ, আমি তখন বলছি যে এগুলা তো একটু বেশি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তখন সে আমারে বলতেছে তোমারে করতে বলছি, তুমি করবা। তারপরে মা বাপ ছেলে কাজে কাজ করছে। সে প্রথমেই সে পরিবারের হুমকি দামকি দেয় যে তুমি কাজের মধ্যে থাকবা, বাসায় থাকবা, বেরোবা, তোমার কখন কে গুলি করে মেরে ফেলাই দিবে তুমি জানবাও না, তোমার নামে দুদকে সিরিজ রিপোর্ট করাবো। 2022 সালে খুলনার সহকারী প্রকৌশলীর দায়িত্বে থাকা খন্দকার আনিসুল হককে প্রাণনাশের হুমকি দেন নির্বাহী প্রকৌশলী মাসুদ। এমন অভিযোগে লিখিত চিঠি দেয়া হয় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে। বর্তমানে সিলেটে কর্মরত ভুক্তভোগী আনিসুল জানান, তার অভিযোগের তদন্তই হয়নি মাসুদের প্রভাবে। 3 সদস্য বিশিষ্ট কমিটি করে রিপোর্ট চাইছে, ওরা তো যে রিপোর্ট দেয় না, উল্টা আরো মাসুদ সাহেব ওই কমিটির ধমকাইছে চাকরি খেয়ে দিও। কমিটি আর ভয়ে রিপোর্ট দেয়নি। কমিটির যে ওই যে মেম্বার এসডি যে কমিটি থেকে রিজাইন করতে বলছে। ওটা কি ফোনে বলছে না সরাসরি? যে কমিটির যে প্রধান যশোরের এসি, ওই এসিরই দিয়ে বলাইছে যে আপনি কি তদন্ত করবেন, আপনি রিজাইন দিয়ে দেন। সেই ঘটনায় তদন্ত কমিটির প্রধান এখন যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ শরীফ সজীব। তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এত অভিযোগ যার বিরুদ্ধে, তিনি কি আর্থিকভাবে লাভবান হননি সেই বিষয়েও অনুসন্ধান করেছি আমরা। পছন্দের ঠিকাদারদের কাছ থেকে সুবিধা নেওয়ার পাশাপাশি অন্য ঠিকাদারদের টাকা আত্মসাতের অভিযোগও আছে আলোচিত কর্মকর্তা আনিসুজ্জামান মাসুদের বিরুদ্ধে। আরও অনেক তথ্য জানাবো আপনাদের, তার আগে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। আওয়ামী লীগ নেতা শেখ সোহেল যেহেতু বারবার ডিও লেটার দিয়ে বদলি ঠেকিয়েছেন মাসুদের, তার প্রতিদানও দিয়েছেন মাসুদ। নানা মাধ্যমে থেকে আর্থিক সুবিধা দিয়েছেন সাবেক সংসদ সদস্যদের কাছের মানুষদের। এমনকি এক ঠিকাদারের কাজের বিল ভুয়া চেকে দিয়েছেন শেখ সোহেলের এপিএসের নামেও। শরীয়তপুরের মেসার্স তনিমা এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান গত 15 সেপ্টেম্বর সড়ক উপদেষ্টা সওজের প্রধান প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। সেখানে বলা হয়, পাথর সরবরাহের জন্য চলতি বছর 34 লাখ টাকার একটি কাজ পায় তারা। কাজ শেষ করলেও তার টাকা তুলে নিয়েছে অন্য আরেকজন। গত অর্থ বছরের শেষে বিলের টাকা পাবার কথা থাকলেও তারা জানতে পারেন একই নাম দিয়ে খুলনায় অ্যাকাউন্ট খুলে তাদের 29 লাখ টাকার বিল তুলে নিয়েছে দেলারা এন্টারপ্রাইজ। এজন্য খুলনা সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ এবং ফিরোজ মল্লিক নামের একজন ঠিকাদারের দিকে অভিযোগের আঙুল তুললেন মূল ঠিকাদার। আমার কাজ শেষ, জুনের আমার যে টেন্ডার পাইছি কাজ শেষ হওয়ার পর আমি আমার সাথে কেউ কোনো যোগাযোগ করে না। এক্সেনের সাথে আমি ফোন দিলে এক্সেন আমার একদিনই ফোন ধরার পর বললো যে আমি এটা দেখতেছি বললা সে ফিরোজ মল্লিককে দিয়া সে আমাকে ফোন দেওয়া হয়েছে। ফিরোজ মল্লিক আমাকে ফোন দিয়ে বলছে ভাই সরি। আমি কি ভাই কেন সরি বললেন কেন? সে বললো যে ভাই এই ঘটনা, এই চেকটা নিয়ে আমি তো 2 নম্বরে অ্যাকাউন্ট করে এটা ভাঙায় ফেলছি। এক্সেন মাসুদ তার কাজে এমন, সে আমার বলতে না, আর এরকম অনেক মানুষের চেক মেক নিয়ে সে এমনই করে। সে আমার চেক বলতে না, আরও ঠিকাদারকে আমরা জানি না। দেখেন
আরও যে ঠিকাদার আছে তাকে এমনই করে। অভিযোগের পরে নানা মাধ্যমে হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন ওই ঠিকাদার। অভিযোগ দেওয়ার পর মাসুদুজ্জামান এক্সেন সে আমাকে নানা লোক দিয়া মানে হুমকি দামকি আমার ফোন দিয়া আমার নানান কথা বলছে। সে আমাকে বলে আমাকে এটা না দিলে সে আমার তার এটা ইনা করলে আমার সে অনেক কিছু করবো, এই নানান কথা বলে। তনিমা এন্টারপ্রাইজের টাকা তুলে নেওয়া হয়েছে দিলারা এন্টারপ্রাইজের নামে। ঠিকানা ব্যবহার করা হয়েছে রূপসার দুর্জনী মহলের শিরগাতি এলাকা। আমরা এখন খুলনার জেলখানা ফেরিঘাট থেকে যাচ্ছি সেই এলাকায় খুঁজতে আসলেই এমন কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব আছে কিনা। ফিরোজ মল্লিকের প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব মেলেনি ওই ঠিকানায়। সেটা তার পৈতৃক বাড়ি। ফোনে তিনি দাবি করেন অভিযোগ সত্য নয়, তিনি সাক্ষাতে বিস্তারিত জানাবেন। এতদিন ধরে ওনার সেই জুনের মাসের কাজ উনি সেপ্টেম্বরে সেইগুলো করতেছে কেন ভাই বলেন তো? আপনি একটা সাধারণ বিবেকটা আপনি চিন্তা করে দেখেন। উনি তো আরো আগে খেলে, উনি যদি সব জেনে থাকে তাহলে তো আরো আগে যান। তুমি আরো আগে ক্লেম না করে এখন এই সময়ে সুযোগটা উনি কেন নিচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আপনি কোথায় আসেন? কোথায়? আমি আছি আপনার গ্রামের বাড়ির ঠিক সামনে। তাহলে একটু চলে আসেন, আপনি শহরে চলে আসেন। শিরগাতি থেকে ফেরার সময় আবারও ফোন করেন এলাকায় শেখ সোহেলের পিএস হিসেবে পরিচিত ফিরোজ মল্লিক। আপনি তো আমার বাড়ি পর্যন্ত আসছেন, আমার সম্পর্কে আপনি সব জায়গায় খোঁজ নিয়ে যান। আমি একটা ব্যক্তিগত অনুরোধ করতেছি, আপনার টাকা লাগে পয়সা লাগে যা লাগে আমি আপনারা বলেন, আমি আপনার বিকাশ নাম্বার দেন, আমি পাঠাই দিচ্ছি। আপনাদের খরচ আমি বহন করতেছি। আপনি শুধু ওর এলাকায় যে ওর বাড়ি যে ওর আশেপাশের লোকজন ওই শরীয়তপুর ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের অন্য কারোর কাছে যে আপনি শুধু এর সম্পর্কে একটু বলবেন যে একই। অনুসন্ধানে বেরিয়ে আসে শুধু তনিমা নয়, এমন আরও অনেক বিলে স্বাক্ষর জালিয়াতি করে অন্য সব ঠিকাদারের বিল আরেকজনকে দিয়ে তুলে নিয়েছেন আনিসুজ্জামান মাসুদ ও তার সিন্ডিকেটের লোকজন। আমাদের হাতে দুটি ঘটনার তথ্য উপাত্ত চলে আসে, যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আর্থিক ক্ষতির শিকার হওয়া ঠিকাদারেরা। বিষয়টি নিয়ে আমরা যাই খুলনার সওজের শীর্ষ কর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে। সদ্য যোগদান করা এই কর্মকর্তা জানান নানা অভিযোগ এরই মধ্যে তার কাছে এসেছে। আমি আসার পরে যে কমপ্লেনটা আসছে আমার কাছে তনিমা এন্টারপ্রাইজ, এটা নিয়ে আমি অলরেডি একটা টিম করে দিচ্ছি, রিটেন করে করতেছি। 7 দিন টাইম দিয়েছিলাম, আমরা 10 দিন টাইম শিখছে। এই সপ্তাহে আমি রিপোর্টটা পেয়ে যাব। তা আমি থাকা অবস্থায় কোনো আমি 2 নম্বর ডিউটি দিব না। আমাকে জাস্ট শুধু একটা নর্মাল চিঠি দিয়ে বলছে যে এই কন্ট্রাক্টের এই ডকুমেন্টগুলো আমাকে সরবরাহ করা হবে। আমি সেই ডকুমেন্টগুলোই শুধু সরবরাহ করেছি। এই টেন্ডারটা হয়েছে মূলত সার্কেল থেকে, সব কন্ট্রাক্ট ডকুমেন্ট সব কিছু সার্কেল থেকে। শুধুমাত্র এখান থেকে বিলটা পে করা হয়েছে, কাজ বুঝে নেওয়া হয়েছে, বিলটা পে করা হয়েছে। এবার টিম 360 ডিগ্রি মুখোমুখি হতে চায় আনিসুজ্জামান মাসুদের, যদিও নিজের বিরুদ্ধে আসা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। এগুলো ধরেন তো সব শোনা কথা, এগুলো তো ধরেন বানানো, কিন্তু বুঝতেছেন না সেটা। আমার শুনে দেখেন আশেপাশে বা যারা আছে, যারা কিছু স্টাফ আছে যারা ধরেন আপনি জানেনই সরকারি আচরণ বিধিমালা অফিস করে না ঠিক মতো, কিছু আছে না যে যারা ঠিকমতো অফিস করে না, তাদেরকে দু একটা কথা বা তাদেরকে হয়তো শোকজ টোকজ করলে তখন তারা এইগুলো বলে বেড়াচ্ছে, এই আর কিছু না। অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো বানোয়াট বলে দাবি তার। ফিরোজ মল্লিক তার কনসার্ন ছাড়া এটা আমাদের দায়িত্ব কিন্তু চেক দিয়ে দেয়, তনিমার নামে কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তনিমার নামে দিয়েছি। এখন পরে কি হয়েছে না যেটা তো আমাদের বিষয় না, এটা তো তনিমা এন্টারপ্রাইজ জানে আর ফিরোজ মল্লিক জানে। পার্টনার থাকে না বা থাকে না, তাদের সাথে হয়তো কোনো গ্যাপ হয়েছে বা কোনো ভুল বোঝা হয়েছে, যেটা আমাদের উপর চাপ আছে, সেটা কিন্তু আমরা অফিসের সাথে কিন্তু জড়িত না। আমার কথা আর যেগুলো বলা হচ্ছে এগুলো বানোয়াট ভিত্তিহীন, উদ্দেশ্যমূলত এবং
আমাকে হয়রানি করার জন্য। তনিমা এন্টারপ্রাইজে টাকা আত্মসাতের ঘটনা একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কুষ্টিয়ার যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন তার নেতৃত্বে সেই তদন্ত কমিটি কি বলছে সেটাও আমরা জানতে চাই। টাকা আত্মসাতের ঘটনায় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস। তিনি জানান, নিয়ম মেনেই প্রকৃত সত্য তুলে আনবেন তারা। তদন্ত কমিটি গঠন করার পরে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং বিভিন্ন তথ্যপত্র এগুলো সংগ্রহ করছি। তো খুব শীঘ্রই আমরা একটা রিপোর্টিং করব। এটা রিপোর্টিং করে আমাদের হায়ার অথরিটি যারা তদন্ত কমিটি গঠন করেছেন ওনাদের কাছে এটা জানাবো। আলোচিত কর্মকর্তা মাসুদেরই অধীনে থাকা সাতক্ষীরা সড়ক ও জনপথের কর্মীরা গত 15 আগস্ট সওজের প্রধান প্রকৌশলী বরাবর দাবি জানান, তারা এই কর্মকর্তার অধীনে চাকরি করতে চান না। নিজেদের ওপর হওয়া নির্যাতন ও অত্যাচারের ফিরিস্তিও তুলে ধরা হয় সেই আবেদনে। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবন। একজন প্রকৌশলীকে নিয়ে এত অভিযোগ, তাহলে কি ব্যবস্থা নিচ্ছে বা নিয়েছে শীর্ষ মহল? জানতে প্রধান প্রকৌশলীর দপ্তরে টিম 360 ডিগ্রি। দপ্তরে না থাকায় ফোনে কথা হয় সৈয়দ মাইনুল হাসানের সাথে। আনিসুজ্জামান মাসুদের বিরুদ্ধে আসা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। গেজেটের কর্মকর্তার কে তদন্ত করবে কোনো বিষয়ে, আর আমরা যদি কোনো অভিযোগ পাই সেটা আমাদের যতটুকু ক্ষমতা আছে সেটুকুর মধ্যে আমরা তদন্ত করে ব্যবস্থা নিই। হ্যাঁ, তো অনেকগুলি আছে, আমরা ধরেন অভিযোগ তো আসে, সেটা তো তদন্ত কোন অফিসারের তদন্ত কে করবে এটা সরকারি বিধিতে বলা আছে। তো আমি যেমন করতে পারি সেকশন অফিসার অ্যান্ড বিয়ন্ড, তার নিচে, ঠিক আছে, আর উপরের গুলি মিনিস্ট্রি থেকে করে। আমি বুঝতে পারছি আপনাকে? জি হ্যাঁ। তো এখন আপনার কাছে যদি কোনো অভিযোগ থাকে আপনি চাইলে আমাদেরকে দিতেও পারেন যে এই অভিযোগ আছে, আমরা আবার ডাবল চেক করে দেখবো যেগুলি নিয়ে আমরা অলরেডি কাজ করি। অভিযোগ হইলেই যে এটা তদন্ত হওয়া সাপেক্ষে আমরা ব্যবস্থা নিই, বুঝতে পারছেন? অভিযোগ হইলেই যে কোনো একটা কিছু করা যায় সেটাও না, তবে অভিযোগ যদি যখনই প্রমাণ হবে তখনই ব্যবস্থা নিব। আবারও সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী পারভেজের কাছে ফিরতে চায়। এখন নিজেকে যেভাবে বাঁচানোর পথ বের করেছেন তার বিভাগীয় শীর্ষকর্তা মাসুদ। যখন সরকার পাল্টালো 7ই না 8ই আগস্ট আবার ফোন দিল এবং তখনও আবার বলতে শুরু করলো যে আমি হচ্ছে গিয়ে বিএনপি, জামাত, তোমরা সব হচ্ছে আওয়ামী লীগ, ঠিক আছে, জাস্ট ভোল পাল্টাই গেল। এবং উনি বললো যে তোমার কি মনে হয় আমি তখন মানে সবল ছিলাম, এখন কি দুর্বল হয়ে গেছি? না, আমি এখন আরও সবল হয়েছি। আমার বিএনপি জামাতে অনেক লোক আছে, আর্মিতে প্রচুর লোক আছে, কেউ কিচ্ছু করতে পারবে না। বিগত আওয়ামী লীগ সরকারের ছায়াতলে থেকে নানা অভিযোগের পরও পার পেয়ে গেছেন আনিসুজ্জামান মাসুদের মতো বড় বড় কর্মকর্তারা। অতীতে তার বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত পরে আর আলোর মুখ দেখেনি। এবারও তেমন কিছু হবে না বলে বিশ্বাস নতুন বাংলাদেশের। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো এই মাধ্যমগুলোতে। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।